নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে আমার পুরনো ডায়েরি থেকে একটা গল্প, আমার লেখা, অনেক দিন আগের। শুনে দেখুন কেমন লাগে। গল্পের নাম তৃষ্ণা। অনেক রাত্রে শিয়ালদহ স্টেশনে একা একা কল্পনা শুধুই অধীর আগ্রহে বনগা লোকালের আশায় বসেছিল। গত আধ ঘন্টা ধরে এভাবেই বসে আছে। মাথায় বিন্দু বিন্দু ঘাম আর কপালে কয়েকটা ভাঁজ পড়েছে। চোখগুলো গাঢ় লাল। সেই সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। রোজই বেরোয়। কলকাতায় একটা নার্সিংহোমে নার্সের চাকরি করে সে 2 বছর হলো। সংসারে মাথা বলতে ও একাই। মা অসুস্থ, গত 3 মাস একটানা শয্যাশায়ী। তাই সকালবেলা রান্নাবান্না, মার স্নান, ঘর গোছানো সেরেই বেরোতে হয় ওকে। ঘর বলতে চারিদিকে ইটে ঘেরা একটা পুরনো একতলা, পৈতৃক আমলের। আর অনেকটাই তার আজ ধ্বংস হতে বসেছে। মাঝে মাঝেই এদিক ওদিক থেকে সিমেন্ট খসে পড়ে। অথচ মায়নাটা এতই সীমিত যে তাতে সংসার, মায়ের ওষুধ চালিয়ে ঘর সারানোর বিলাসিতা করা যায় না। কল্পনা বসে আছে একটানা অনেকক্ষণ। বেশি রাত করলেই মা চিন্তা করবে। কল্পনা জানে এখন মাত্র আর কয়েক দিনের সেবা সে তার মার জন্য জমিয়ে রেখেছে। ডাক্তার সময় দিয়ে দিয়েছেন, বড়জোর আর 1.5 মাস। লিভার ক্যান্সার। তাই ভয় হয় প্রতিদিন সকালে যাকে ঘরে রেখে এসেছে বাড়ি ফিরে তাকে দেখতে পাবে তো। চিন্তাটা এত বেশি প্রবল হতো না যদি না ওর ছোট বোন সুমনা এখানে থাকতো। গত বছর 22শে মার্চ থেকে হঠাৎ সুমনাকে পাওয়া যাচ্ছিল না। পাড়ার সবাই বলেছে পাশের পাড়ার সন্তুর সঙ্গে নাকি ওকে বেলঘড়িয়ায় দেখা গিয়েছিল। ও হারাবার 2 মাস পরে। বাবা মারা যাবার পর থেকে সুমনাটা কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছিল। মার কথা শুনতো না, কল্পনাকেও নানা কথা শোনাতো। আর সেই কারণেই ও বেপাত্তা হওয়ার পর কল্পনার মাই কল্পনাকে নিষেধ করেছিলেন ওকে খুঁজতে। উনি বলতেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিন্তু কল্পনা জানতো কথাটা মোটেই মায়ের মনের কথা নয়। 2 মেয়ের মধ্যে ছোট বলে সুমনাই ছিল বেশি আদুরে। আর ও যখন এমন করল তার ওপর পাড়ার লোকেদের টোন টিটকিরি দিনের পর দিন শুনতে শুনতে মা ক্লান্ত হয়ে পড়েছিলেন। বস্তুত সেই কারণেই শরীরের প্রতি অত্যাচারও শুরু করেন। কল্পনা সকালবেলা রান্না করে ভাত বেড়ে রেখে রাত্রে ফিরে গিয়ে দেখতো ওগুলো তেমনি পড়ে আছে। জিজ্ঞেস করলে বলতো খিদে পায়নি, তাই খাইনি। আর কতদিন তোর রোজগার খাবো। ইদানিং মা বড় বেশি একগুঁয়ে আর খিটখিটে হয়ে উঠেছিলেন। কল্পনা বুঝতে পারত। মাঝে মাঝে রাত্রে ফিরে দেখত মা ঘুমিয়ে পড়েছে, আর বালিশের তলায় এক কোণা থেকে সুমনার ছবিটা বেরিয়ে আছে। অথচ কখনো মুখ ফুটে বলেনি সুমনাকে খুঁজবার জন্য। কল্পনাও যে একেবারে নিষ্ক্রিয় হয়েছিল তা নয়। ছোট বোন বেপাত্তা হবার পর থেকেই পাড়ার একে ওকে বলে অনেকবার অনেক জায়গায় খোঁজ করেছে। পুলিশে একটা ডায়েরিও করেছিল কিছুদিন আগে, কিন্তু কোনো ফল হয়নি। আর তারপর কখনো কোথাও একটু মাত্র আশার আলো দেখলে তৎক্ষণাৎ
ছুটে যেত সেখানে। এর বিন্দু বিসর্গ মা কোনো দিন টের পায়নি। কয়েকবার মাকে বলতে গিয়েও বলতে পারেনি। মা না জানে কেন সুমনার কথা শুনলেই উত্তেজিত হয়ে পড়ত। আর ডাক্তার বিশেষ করে বারণ করেছিলেন মাকে উত্তেজিত করতে। শিয়ালদা স্টেশনে বসে এতক্ষণ এই সমস্ত পুরনো কথাগুলো ভেবে চলেছে কল্পনা। হঠাৎ সামনে দিয়ে একজন আলুর চিপস বলে হেঁকে গেল। ওটা কল্পনার ভীষণ প্রিয় খাবার। কল্পনার মনে আছে বাবা বেঁচে থাকতে মা প্রায়ই বিকেলে আলুর চিপস করতেন। বাবা বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরলে গরম গরম চিপস আর চা পরিবেশন করতে হতো কল্পনাকে। জিনিসটাকে তখন থেকেই ভালোবেসেছে ভীষণভাবে। আজ তো আবার ও মায়নাও পেয়েছিল, কিন্তু এইটুকু পয়সা খরচ করতে ওর ইচ্ছে করল না। আজ ফিরবার পথে একবার নিউ মার্কেটে গিয়েছিল কল্পনা মার জন্য একটা শাড়ি কিনতে। একটা নীল পাড় তাঁতের শাড়ি কিনল। কল্পনার মনে আছে গত মাসে ওর মার অসুখটা যখন ধরা পড়ার পরই মা কল্পনার কাছে একটা তাঁতের শাড়ি চেয়েছিলেন। মার রোগের কথা কল্পনা মাকে জানায়নি, কিন্তু তখন থেকেই ভেবে রেখেছিল সামনের মাসে মায়না পেলে একটা শাড়ি কিনে দেব মাকে। আজ সকালে বেশ খুশি খুশিও দেখে এসেছে মাকে। হয়তো বিকেলে এই শাড়িটা পেয়ে মা খুশিই হবেন। এই ভেবে কল্পনা মনে মনে একটু যেন স্বস্তি অনুভব করল। ট্রেনটা আজ বড় দেরি করছে। কল্পনা ক্রমশ মায়ের কথা ভাবছে আর অধীর আগ্রহে অপেক্ষা করছে বাড়ি যাবার। মাঝে দু একবার এসে বোর্ডও দেখে গেছে। শেষে রাত 9:05 নাগাদ ট্রেন এলো। আজ ট্রেন লেট হওয়ায় ভিড়টা একটু বেশি হয়েছিল। অনেক কষ্টে মায়ের শাড়িটাকে বুকে চেপে শরীরটাকে টেনে টেনে তুলল। আজ হৃৎপিণ্ডটা যেন একটু বেশি জোরেই ধকধক করছিল। ভিড় ছিল ঠিকই, কিন্তু তা সত্ত্বেও যেন সব ভাঙবার এক অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল কল্পনার প্রাণ আর মনে। মনের গভীরে কোথাও একটা চাপা উত্তেজনা সুপ্ত হয়েছিল। বারবার চোখের সামনে মার আনন্দোজ্জ্বল মুখটা ভাসছিল। আর কতক্ষণ এসে পৌঁছবে বাড়িতে, এই ভেবে একটু অস্ফুট আনন্দও হচ্ছিল তার। রাত 10টা নাগাদ অশোকনগর স্টেশনে নেমে একেবারে সোজা রিকশায় চেপে বাড়ি। দূর থেকে দেখছিল বাড়ির সামনে ছোট রকম একটা ভিড় জমে আছে। কল্পনার হৃৎপিণ্ডটা ধক করে উঠল। তবে কি মা? রিকশা থেকে নেমে জোর কদমে এগিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। বুকে সেই শাড়িটা জড়িয়ে ধরা। পাশ দিয়ে কেউ যেন ব্যঙ্গের সুরে বলল, যাও না, তোমার বোন এসেছে। এসেছেও? আনন্দে কয়েক মুহূর্ত দিশেহারা হয়ে গেল কল্পনা। তারপর অনেক মানুষের ভিড় ঠেলে ঘরে ঢুকতেই একেবারে স্তব্ধ হয়ে গেল। বুকে জড়িয়ে রাখা শাড়িটা হাত থেকে পড়ে গেছে ঘরের মেঝে। সুমনা বসে আছে তার মায়ের মাথার কাছে। ওর হাতে একটা ওষুধের বাক্স। সুমনাকে আনন্দে জড়িয়ে ধরবার আগেই মার দিকে তাকালো সে। কেমন এক অদ্ভুত প্রশান্তিতে মা ঘুমাচ্ছে। চোখে মুখের কোথাও কোনো দুশ্চিন্তা, অপমানের গ্লানির ছাপ নেই। কতদিনের তৃষ্ণা যেন আজ মিটল। সুমনার দিকে এগিয়ে যেতেই সুমনা ওষুধের বাক্সটা এগিয়ে দিল। কল্পনা খুলে দেখল গত 3 মাসে আনা একটা ওষুধও মা মুখে দেয়নি।
মার হাতটা ছিল সুমনার হাতে, যেন একবার শেষবারের মতো সুমনাকে দেখবার জন্যই বেঁচেছিলেন কল্পনার মা, অথবা হয়তো শুধু সুমনারই মা। কল্পনা হতাশায়, আশ্রয়হীনতায় এক অন্ধকারে ডুবে গেল। হতাশভাবে মেঝেয় বসে পড়ল। মেঝের জ্বালানো মোমবাতিটা পড়ে গেল ওর হাতের আঘাতে। মার নীল পাড়ের শাড়িটা পুড়ছে। কল্পনা দেখল আর শুধু অবাক হয়ে চেয়ে রইল সুমনার দিকে। কেমন লাগলো গল্পটা? আমাদের সবারই কিছু না কিছু অতৃপ্ত তৃষ্ণা কিভাবে কোথায় যে লুকিয়ে থাকে, কার অপেক্ষায়, কী কারণে, আর কখন কিভাবে সেটা মিটেও যায় কিংবা মেটে না। যাই হোক, সেই তৃপ্ত অতৃপ্ত তৃষ্ণারাও থাক আমাদের সাথে, আমাদের জীবনের পাথেয় হয়ে। ভালো থাকুক সব কল্পনা আর সুমনারা, আর ভালো থাকুন তাদের মায়েরা, ভালো থাকুন আপনারা। আর একটা লেখা নিয়ে তাড়াতাড়ি আসবো। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। তাহলে আরও লিখতে, সেগুলোকে পরিবেশন করতে আমি উৎসাহিত বোধ করব। ধন্যবাদ। ভালো থাকুন সবাই।